আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি বলো কারা টিপস, বড় অঙ্কের মাল পেয়েছেন আপনি, হয়তো আরো বেশি চেয়েছিলেন, এই যে তাকে হুমকি দিচ্ছেন যে তোমার নাম বলে দিব, আমার আরো দাও। ওনারা 5 বছর থাকতে চাইছে, আর্মি চিফের ধমকে 1.5 বছরের মাথায় নির্বাচন দিচ্ছে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যাহা 52 তাহা 53, যাহা 19 তাহা 20, যাহা শেখ হাসিনা তাহাই এনসিপি। সরকার যদি কোনো অন্যায় করেন আমি বিচার ব্যবস্থার কাছে যাব, আমার প্রতি কেউ যদি অপরাধ করে আমি বিচার ব্যবস্থার কাছে যাব। বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবে অপরাধীকে ধরে আনতে, প্রশাসন একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করার জন্য সরকারকে সাহায্য করবে, প্রশাসন এবং সরকার আইনের মাধ্যমে পরিচালিত হবে। এই যে একটা পারস্পরিক মিথজীবিতার মধ্যে দিয়ে, পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণের অধিকার পান, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়িত হয়ে থাকেন। যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন বিদ্যুতের কর্তৃপক্ষ বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন জ্বালানি কমিশন আছে, রেগুলেটরি কমিশন, তারা দাম নিয়ে সিদ্ধান্ত নেয়, বিটিআরসি আছে, তারা ইন্টারনেটের দাম থেকে শুরু করে আমাদের যে ব্যান্ড উইথ আছে সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়, তাই না? এই যে পুরো প্রক্রিয়াটা, এটা পুরাটা হবে স্বচ্ছ, দৃশ্যমান। এখন কিছু লোক মনে করেন তাদের বিছানায় শুয়ে আছেন কিন্তু তারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন, কিছু লোক বিদেশে আছেন মনে করেন তারা অন্য কাজ করেন কিন্তু রাষ্ট্রকে তারা গভীর থেকে নিয়ন্ত্রিত করেন। তারা ঠিক করেন কে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন না, কে কোথায় যাবেন যাবেন না, কে কতদিন ক্ষমতায় থাকবেন। এই বিষয়টা তো জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেট আছে, এই কথাটিকে তিনি বলেছেন, তার মানে ধরে নিচ্ছে আসিফ মাহমুদ সত্য কথা বলেছেন, একটা ডিপ স্টেট আছে। তাহলে ডিপ স্টেটের কুশীলব কারা? কারা আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে? কারা ঠিক করে কে 29 পর্যন্ত থাকবে এবং থাকবে না? এত ক্ষমতা তাদেরকে কে দিল? জনগণকে দিয়েছে এই ক্ষমতা? জনগণ তো তাদেরকে এই ক্ষমতা দেয় নাই, তাহলে তারা কোথা থেকে ক্ষমতায়িত হলেন? কারা তাদেরকে এম্পাওয়ার করলেন? তাই না? এই প্রশ্নগুলি আসবে, এবং এই প্রশ্নগুলি আসলে পুরো ব্যাপারটা যে বেআইনি, অসাংবিধানিক এবং রাষ্ট্র বিরোধী, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার। এবং এরকম একটি তৎপরতা করছে কিছু লোক, এটা জেনে আসিফ মাহমুদ বলছেন যে তাদের সঙ্গে তারা মিটিং করেছেন এবং তাদের কাছ থেকে তারা প্রতিশ্রুতি নিয়েছেন। তার মানে কি বাংলাদেশে কে কয়দিন থাকবে, ক্ষমতায় থাকবে না, এটা জনগণ ঠিক করে না, এটা আসিফ মাহমুদরা তাদের পরিচিত লোকেরা মিলে ঠিক করেন? তার মানে কি বলতে হবে আসিফ মাহমুদ কতদিন উপদেষ্টা থাকবেন থাকবেন না এটাও তাদের হাতেই ছিল? তার মানে 29 পর্যন্ত থাকতে চাইলে থাকতে পারতেন, হয়তো অনেক কথা শোনেন নাই। উনি বলেছেন যে তারা অনেক কিছু রাজি হন নাই, রাজি হন নাই বলেই নাকি বিএনপি ক্ষমতা এসেছে, তাই না? তো রাজি হলে কি বিএনপি ক্ষমতা আসতো না? যদি না আসতো তাহলে কিভাবে? তার মানে নির্বাচন হতো না। তার মানে জনগণকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত রেখে একদল লোক আহ যা মানে যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় রেখে দেওয়ার মতো ক্ষমতা এই এই রাষ্ট্রে ভোগ করেন, তারা সেটাকে এনজয় করেন। এই কাজটা তো তারা তখন বসে বসে মিটিং করেছেন, তাহলে তারা এটাকে গোপন রেখেছেন এবং এখনো গোপন রেখেই চলেছেন। তাহলে ডিপ স্টেটের স্বার্থ কে দেখছে? ডিপ স্টেটের স্বার্থ দেখছেন আসিফ মাহমুদরা, আর ওইদিকে ডিপ স্টেট কাদের স্বার্থ দেখছে? আসিফ মাহমুদদের স্বার্থ। তো তাহলে কি দাঁড়ালো? একজন দুজন ভাড়া ভাই, তাই হয়ে গেল না? উভয়ই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত এবং উভয়ই একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন অথবা বলে দেবো ভয় দেখাচ্ছেন। ভাই, আপনারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন তাহলে আপনারা দেশকে এমন কারো হাতে নিয়ন্ত্রিত হতে দিবেন কেন যাকে শুধু আপনি চেনেন, আমরা কেউ চিনি না? অথবা কোন ক্ষমতা বলে আপনাদেরকে তারা ওইখানে রেখে দিচ্ছেন, এই ব্যাপারটিকে আপনারা প্রশ্ন করলেন না কেন? আর আজকে আপনারা ইলেকশনে জিততে পারেন নাই, আজকে আপনাদের দল জামাতের সঙ্গে গিয়ে ঐক্য করেছে, খুব ভালো কথা, করতেই পারেন, কিন্তু শুধু কি এই কারণে আপনারা এখন বলে দিচ্ছেন? যদি সত্যি সত্যি এবার নির্বাচনে জিতে যেতেন, ক্ষমতায় চলে যেতেন, তাহলে তো 29 পর্যন্ত না, আরো বেশি দিন, 31 পর্যন্ত ক্ষমতায় থাকতেন, তখন কি ডিস্ট্রিক্টের কথা বলতেন না? এখন বলছেন কেন? তখনই তো বলা উচিত ছিল। আরেকটা বিষয় খেয়াল করেন, তারা সবসময় বলেছেন তারা জনগণের অভিপ্রায়ে কাজ করেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী সরকার ক্ষমতায়িত, কিন্তু এখন বলছেন একটা ডিপ স্টেট ছিল। তাহলে জনগণের অভিপ্রায়ে তারা ছিলেন নাকি ডিপ স্টেটের অভিপ্রায়ে তারা ছিলেন? এইটা কে এই প্রশ্নের উত্তর দিবে? ফলে একেবারে একটা জটিল ধোঁয়াশাপূর্ণ একটা গোলক ধাঁধায় আমরা পড়ে আছি। আমরা কিন্তু এখনো জানি না ডিপ স্টেট কারা। আপনি বলেন তাহলে ডিপ স্টেট এখন কাকে রাখবে কাকে রাখবে না এই সিদ্ধান্ত নিচ্ছে, আর আমরা এখানে টকশো করছি। এইটা আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আশঙ্কাজনক। এবং কালকে যদি বাংলাদেশ একটা দুরবস্থায় পড়ে, কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমাদের মাথার উপরে এসে মনে করেন কেউ ড্রোন নিয়ে হাজির হয়, বা যে কোনো একটা বিষয়, এটা কারা করছে আমরা তো বুঝতে পারবো না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় যদি আমি সত্য বলে মানি,
ডিপ স্টেট কি চেয়েছিল? যে এই সরকার যেন 2029 সাল পর্যন্ত থাকুক, এই তো চেয়েছিল। আচ্ছা, 2029 সাল পর্যন্ত সরকার থাকুক, কে কে বলেছে? ডক্টর ইউনূস যখন নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ, ওইখান থেকে বেরিয়ে আসার সময় অনেক লোক স্লোগান দিয়েছে, ওনাকে আরো 5 বছর দেখতে চাই, 5 বছর দেখতে চাই। যারা স্লোগান দিয়েছে তারা সবাই ডিপ স্টেট। আবার ইউনূস সাহেব বলেছেন, অনেকে নাকি বলেছে আপনি 10 বছর থাকেন, তাহলে তারা ডাবল ডিপ স্টেট। আবার অনেকে বলেছে 50 বছর থাকুক, তারা 10 টাইম ডিপ স্টেট। ইউনূস সাহেব সবাইকে চিনেন, বলে দিলে হয়। আবার যারা 5 বছর চেয়েছিল তারা তো আসিফ মাহমুদ চৌধুরীকে চিনে, আসিফ মাহমুদ সজীবকে চিনে, তুমি নাম বলেন না কেন? যখন উনি নাম না বলেন তখন বুঝতে হবে ওনার কাছে আসলে কেউই যায়নি, ওনার কাছে কেউই প্রস্তাব দেয়নি। আসলে ওনারা নিজেরাই ছিলেন ডিপ স্টেট, ওনারা নিজেরাই ডিপ স্টেট। এই এনসিপির যে লোকগুলো যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী, যারা নাকি হলের খাওয়ার পর হলে একজনের খাবার দুইজনে ভাগ করে খেতেন, তারা যখন ওয়েস্টার্নে খাওয়া শুরু করলেন তখন তারা বুঝে গেলেন যে ক্ষমতার কত স্বাদ, ক্ষমতার স্বাদ কত মধুর হয়, তারা সেটা বুঝে গেলেন। এবং বুঝে যাওয়ার পর তারা চেষ্টা করছেন যে কত বেশিক্ষণ থাকা যায়, তারাই ডিপ স্টেট। এবং যেহেতু ওনারাই ডিপ স্টেট ছিলেন, ওনারা তো ক্ষমতাবান, ওনারা তো সরকার প্রধানকে নিয়োগ দিয়েছেন। ইউনূসকে নিয়োগ দিয়েছে কি? ইউনূস তো নিজেই বলছে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তো ওনাদের যে ক্ষমতাবান হিসেবে আর কে ছিল? তারা সরকার নিয়োগ দিতে পারে, সরকার বাতিল করতে পারে, সবকিছু করতে পারে, আবার সরকার থেকে সুবিধাও নিতে পারে, আবার নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। এরাই ডিপ স্টেট। এখন যখন কয়েকদিন পরে তাদের কর্মকাণ্ড নিয়ে টান দেওয়া হবে, এই জন্য তারা আগেই নিজেদের জন্য একটা সে বলে না যে পথ বেরিয়ে রাখছে, যে অন্যের উপর দায় চাপাই দেয়, তাহলে আমার উপর কেউ বলবে না। যখন তিনি বলবেন যে আমাদের উপর ডিপ স্টেট, ডিপ স্টেট জিনিসটা কি ভাই? সামরিক বেসামরিক আমলা, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সিন্ডিকেট, এরা হলো ডিপ স্টেট। আসিফ মাহমুদ সজীব আরেকটা কথা বলেছেন কিন্তু এই ডিপ স্টেট সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে, সেটা বলেছেন যে ওই সরকারের ডিপ স্টেটের একটা অংশ কিন্তু নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। তার বড় প্রমাণ হলো নির্বাচনের পর নির্বাচিত সরকার ওইখানকার কাউকে কাউকে সেখানে অ্যাকোমোডেট করেছেন। আনছে তোমার তো একজন খলিলকে, ডক্টর খলিল সাহেবকে নিয়ে আসছে। তারপরে উনি বিএনপিকে বলছেন এই ডিপ স্টেট খলিলের মাধ্যমে বিএনপির বিজয়টাকে নিশ্চিত করেছে। তাই হয় আসিফ মাহমুদ চৌধুরী কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বিএনপির নির্বাচিত হওয়ার বিষয়টা কিন্তু ডিপ স্টেটের কারসাজি বলে চালিয়ে দিচ্ছেন। তাহলে বিএনপির মতো দায়িত্ব যে ওনারা কি ডিপ স্টেটের নির্বাচিত সরকার হিসেবে থাকবেন, নাকি আদৌ ডিপ স্টেট বলতে কিছু আছে কি নাই সেটা জনগণের সামনে উন্মোচন করবেন। আমি তো মনে করি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি বলো কারা ডিপ স্টেট। অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি গ্রেফতার হতে না চান, ওনার উচিত প্রকাশ্যে বলে দেওয়া যে অমুকে 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 ডিপ স্টেট। আপনি যদি নাম না বলেন তাহলে কিন্তু আপনি সন্দেহটা ছড়িয়ে দিলেন। কিন্তু তাকে যে আপনি জিজ্ঞাসাবাদ সরাসরি বলছি, আপনার কাছে সরাসরি বলছি, উনি তো বলছেন ওনার কাছে আসছে, তো আপনি নামটা যদি না বলেন তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াই হলো যে ওই লোকটা, যে লোকটা আসছে তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি সেভ করতে চাচ্ছেন। আপনি কেন সেভ করতে চাচ্ছেন? তার কাছে মাল পাইছেন, বড় অঙ্কের মাল পেয়েছেন আপনি, হয়তো আরো বেশি চেয়েছিলেন, এই যে তাকে হুমকি দিচ্ছেন যে তোমার নাম বলে দিব, আমার আরো দাও, উনি হয়তো এখনো পেতে চাচ্ছেন, এটা হতে পারে। এখন হয় উনি হাওয়ার উপরে পারছেন আজগুবি, অথবা ঘটেছে লেনদেনের সমস্যা হচ্ছে, এই জন্য এতদিন পরে এসে ডিপ স্টেটের কাহিনী পাচ্ছেন। সরকারের উচিত এটাকে ক্লিয়ার করা। যদি ক্লিয়ার না করে তাহলে আমি তো সবাইকে বলবো যে আর্মি দায়ী, গোয়েন্দা সংস্থা দায়ী, ডিজিএফআই ডিপ স্টেট, অমুক এনএসআই ডিপ স্টেট, আমি সব দিকেই সন্দেহ করবো। সরকারও ভাবছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেটের একজন পাওয়ারফুল লোক, তাকে জিজ্ঞাসাবাদ করলে যদি ডিপ স্টেট আমাদেরকে সরিয়ে দেয়, হতে পারে এটা। আমি ভাই এখন বিভিন্ন লাইনে সন্দেহ করবো। যখন অন্ধকার, আপনার আগেও বলেছি বহুবার, দেখেন ভূত কিন্তু অন্ধকারের মধ্যে আসে, দিনের বেলা আসে না। যখন আমি পরিষ্কার বুঝতে পারছি না দৃশ্যটা কি, তখন আমি নানা ধরনের কল্পনা করবো। আমি একটা কথা বলে শেষ করি,
আসিফ মাহমুদ সজীব কিন্তু বলেছেন এক জায়গায় যে ডিপ স্টেট চেয়েছিল আমরা 29 সাল পর্যন্ত থাকি, কিন্তু আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েছি, এই জন্য আমরা নির্ধারিত সময়ে নির্বাচন দিয়েছি। আমি কিন্তু এই কথাটা বলি, এর লোকের ডাহা মিশা কথা। ওনারা 5 বছর থাকতে চাইছিল, আর্মি চিফের ধমকে 1.5 বছরের মাথায় নির্বাচন দিচ্ছে। আর্মি চিফ সরাসরি বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। 18 মাসের বাইরে কিন্তু একদিনও যায় নাই, মাথায় রাখবেন। 18 মাসের বাইরে একদিনও যায় নাই, 18 মাসের মাথায় নির্বাচন হচ্ছে, 18 মাস 4 দিনের মাথা। কাজেই এটা তো ওনাদের গণতন্ত্রের মধ্যে ছিলেন, ওটা তো আমরা বুঝি না রে ভাই, কিন্তু আর্মি চিফের ধমকটা তো আমরা শুনছি। অতএব আমি মনে করি ধমকে নির্বাচন হয়েছে, এখানে ওনাদের কোনো ক্যারেক্টার নাই। ওনারা চাইলে 2 দিন বেশি থাকতেন, যত থাকতেন তত লাভ, লাভই লাভ। আওয়ামী লীগ সরকারের সময় অর্থ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, যেটা আগে ছিল না। সেটা কি, সরকারি ব্যাংক চাইলে পরে লিজিং কোম্পানিতে তাদের টাকা রাখতে পারবে। এটা কিন্তু আগে ছিল না। তো সরকারি ব্যাংকগুলি কি করলো, তারা লিজিং কোম্পানিতে টাকা রাখলো, এবং সেই লিজিং কোম্পানির মালিককে, সেই লিজিং কোম্পানির মালিক হচ্ছেন সরকারের ভেতরে লুকিয়ে থাকা সরকারের অনুগ্রহ ভাজন কিছু লোক। এবং তারা কি করলেন, সরকারি ব্যাংকের টাকা লিজিং কোম্পানিতে নিয়ে এসে ভুয়া ঋণ ইস্যু করে সরকারের টাকা লুট করলেন। আপনি খুব অবাক হইলেও আমি বলি, বা আপনি হয়তো জানেন, সেটা হচ্ছে লিজিং কোম্পানিতে শুধু সাধারণ মানুষ টাকা হারিয়েছে তা নয়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকও টাকা হারিয়েছে, মানে সরকারি ব্যাংকও টাকা হারিয়েছে। এটা কিভাবে হলো? এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে তদারক করে, এনবিএফআই গুলিকে। বাংলাদেশ ব্যাংকের তদারককারীরা ঘুষ খেয়েছেন এবং সরকারের টাকাও লুট হচ্ছে, সেটা তারা দেখেছেন, কিন্তু তারা কিছু বলেন নাই। মানে বাংলাদেশ ব্যাংক নিজে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এর সাথে জড়িত হয়েছেন। এই যে একটা প্রক্রিয়া, এইগুলি হচ্ছে ওই ডিপ স্টেটের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্তের কথা বলি, আওয়ামী লীগ সরকারের সময় আরেকটা সিদ্ধান্ত হলো যে সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমানো টাকা এটা সরকার নিয়ে নিতে পারবেন। এইভাবে সরকার কি করলেন, ডেসকোর টাকা নিয়ে নিলেন, ডিপিডিসির টাকা নিয়ে নিলেন, বিভিন্ন বিজিএমসির টাকা নিয়ে নিলেন, বন্দরের জমানো টাকা নিয়ে নিলেন, যেগুলি বন্দর প্রফিট করে তাদের অ্যাকাউন্টে রেখেছিল ওই সব প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য। কেননা সরকার যখন এই কোম্পানিগুলি তৈরি করেছিল এই জন্য যাতে সরকারকে আর ভবিষ্যতে এগুলির জন্য টাকা পয়সা দিতে না হয়, তাদের টাকা দিয়ে তারা উন্নতি করতে পারেন, তাদের টাকা বিনিয়োগ করে তারা কাজ করতে পারেন। এখন সেই কাণ্ডটা কিভাবে করলো, সরকার নিজে ওই টাকা একটা আদেশ বলে নিয়ে খরচ করে ফেললো, এবং খরচ করে এই প্রতিষ্ঠানগুলির যে সক্ষমতা সেটাকে কমিয়ে দিল। কমিয়ে দিয়ে কি করলো, এইবার আরেকটা বলি, জ্বালানি মন্ত্রীর কথা বলি। সরকার একজন জ্বালানি মন্ত্রী ছিলেন, তিনি একদিন হাহুতাশ করে বলছেন যে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রো বাংলা না বাপেক্সের টাকা এটা ওনারা রেখেছেন ইউনিয়ন ব্যাংকে। এবং আপনি দেখবেন যে এনবিএফআই গুলি থেকে টাকা মারা হয়েছে সেগুলির যে মালিক, ইউনিয়ন ব্যাংকের মালিক, সে একই লোক। এবং এই যে কাণ্ডগুলি ঘটে, এইগুলি হচ্ছে ওই যে সরকারের ভিতরে লুকিয়ে থেকে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো ক্ষমতা আলা লোক, যারা নিজেদের স্বার্থে জনগণের টাকা লুট করানোর মতো সিদ্ধান্ত সরকারকে দিয়ে নেওয়াতে পারে। ফলে এই ধরনের লোক যদি কোথাও থাকে, সেটা রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে, আইনে প্রভাব বিস্তার করে, বিচার ব্যবস্থার প্রভাব বিস্তার করে। এবং এটা জানার পরেও এই নতুন বন্দোবস্তের মালিক যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের মতো লোকেরা, এটা জেনে শুনে তারা এটা হতে দিলেন। তার মানে কি করলেন, তারা পুরনো বন্দোবস্তকে রাখতে দিলেন। তারা কথা বললেন শেখ হাসিনার সেই নেক্সাস, সেই লুটপাটের বিরুদ্ধে, কিন্তু তারা ওই একই রকম লোকদেরকে এই সরকারের মধ্যেও থাকতে দিলেন, কারণ তারা এখন তাদের স্বার্থে কাজে লাগছেন। তার মানে কি দাঁড়ালো, তার মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যাহা 52 তাহা 53, যাহা 19 তাহা 20, যাহা শেখ হাসিনা তাহাই এনসিপি। এই কাণ্ডটা তারা ঘটিয়ে দিয়ে আবার তারা বলেন যে তারা নাকি নতুন বন্দোবস্ত আনছেন। এইখানেই হচ্ছে আমার দুঃখটা, এইখানেই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের অসহায়ত্ব। আমরা তখনও টাকা পয়সা হারিয়েছি সব লুটপাটের কারণে, এখনো হয়তো আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে, আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে এইসব ডিপ স্টেটের লোকজনের কারণে। তখনও তারা এগুলা করবেন, এখনো তারা এগুলা করবেন। হয়তো মানুষ বদলাবে, কিন্তু ডিপ স্টেটের কাজকর্ম বদলাবে না। এবং এই জায়গাটা তারা হতে দিয়েছেন, উত্তরও পাবো না যে ঠিক এবং কে আসিফ মাহমুদ কে সজীব ভুইয়া যেটা হতে দিয়েছেন, জেনে শুনে গোপন করে রেখেছেন, এখনো গোপন করে রেখেছেন, এটার মধ্যে দিয়ে তাদের নিজেদের অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়। তারা নিজেরাও আসলে এই ধরনের সুবিধা হয় নিবেন ভবিষ্যতে, অথবা নিয়েছেন, অথবা নিতে চান নাই, এটা এখন বড়াই করে বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না। জনগণ তো গণভোট দিয়েছেন ওই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। ওই জুলাই সনদ বাস্তবায়নে তো সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু নাই, গণভোটে আছে ওটা নাই তো রে ভাই, বলে তো লাভ নাই। কাজে এটার সঙ্গে ওটা কোনো সম্পর্কই নাই। তার কিসের উপর কি বলতে চাই আমি বুঝতে পারছি না। তবে মূল যে কথাটা সেটা হলো গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হোক, সব ক্ষেত্রে হতে হবে তাও আমি মনে করি না।
যেগুলো যেগুলো আমাদের যারা প্রতিনিধি, যারা এমপি হয়েছে, তারা কিন্তু আমাদের প্রতিনিধি, এবং আমরা কিন্তু মনে করি তারা যেটাকে সিদ্ধান্ত নেবে ওটা আমাদের সিদ্ধান্ত, এটা আমি মনে করি পার্সোনালি, কারণ তাদের তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই না? এখন তারা যদি সিদ্ধান্ত নেয়, আমরা মনে করবো ওইটাই হবে জনগণের সিদ্ধান্ত, এবং সেভাবে অগ্রসর হোক, এটাই আমি চাই। আর জামাত যেটা করতে যাচ্ছে, ঈদের পরে আন্দোলন করবে, দেখেন ঈদের পরে আন্দোলন একসময় বিএনপি করতে করতো, ওই সময় বিএনপির সঙ্গে জামাত ছিল, তো ওইখান থেকে জামাত একটু শিখছিল। ঈদের পর আন্দোলন বিএনপি বলতো, জামাতও বলতো। এখন বিএনপি তো ঈদের পর আন্দোলন করে না, বিএনপি এখন ঈদের পরে সংসদে বসে, জামাত ওইটুকু ভুলতে পারে না যে এটা বলতে হয়, তো বলতেছে ঈদ হয়ে গেছে, ঈদের পরও চলছে, তারপর তারা আন্দোলন করবে বলে আমরা আশা করতে থাকি, আশা করুক, ওনারা করুক আন্দোলন। তবে একটা বিষয় খুব পরিষ্কার, রাজপথে গিয়ে যদি তারা আবারও আগের মতো অবরোধ, হরতাল, শাহবাগে আয়, রাজুতে আয়, এখানে আয়, সেখানে আয়, এগুলা বলতে থাকেন, তাহলে আয় আয় চাঁদ মামার মতো ওনারা ডেকে যাবেন। চাঁদ মামা জীবনও ঘরে আসে না কিন্তু, হাজার হাজার বছর ধরে, মানে এটা আমার কথার কথা আর কি বলছি, মানে বাঙালি যতদিন এই চাঁদ মামাকে ডাকতে শিখেছে, চাঁদ মামাকে ডেকে এনে মাথায় টিপ দিতে বলেছে, তাই না, কপালে টিপ দিয়ে যা, কিন্তু জীবনও চাঁদ মামা এসে টিপ দেয় না। ওইরকম যতই এখানে আসে সেখানে ওনারা বলেন কেন চাঁদ মামা আসবে না, রাজু তো আসবে না, কোথাও আসবে না, এবং আন্দোলনটা হবে না।